আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে, দুর্দান্ত বাড়ন্ত দুটো স্টক এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে। তো এই ফিউচার ওরিয়েন্টেড বিজনেসটা কি? ফিউচার ওরিয়েন্টেড বিজনেস বলতে যেগুলো ভবিষ্যতে খুব বড়োভাবে গ্রো করতে পারে, যে বিজনেসগুলো আর কি। তো এখানে কিন্তু একটা কিন্তুও রয়েছে। দেখুন, ভবিষ্যতের কথা যখনই বলা হয় তখনই কিন্তু একটা ধারণা যে ভবিষ্যতে হতে পারে এই বিজনেসটা অন্য আকার নিতে পারে বা এই ব্যাপারটা বড় আকার নিতে পারে, সেটা নিতে পারে, সেটার মধ্যে কিন্তু কোনো গ্যারান্টি নেই। দেখুন, ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে আপনি ইনভেস্টেড যদি থাকেন, সেখানে বড় গ্রোথের কিন্তু একটা সম্ভাবনা থাকে, যেমন তেমনি কিন্তু একটা সম্ভাবনা থাকে, মানে রিস্ক কিন্তু থাকে। সেই সম্ভাবনার সঙ্গে সঙ্গে যে ফিউচার ওরিয়েন্টেড হিসেবে ধরা হচ্ছে, কিন্তু সেটা ভবিষ্যতে সেটা মনে করুন হলো না, তখন কিন্তু অন্যরকম গল্প হতে পারে। যেমন ধরুন, বলা হচ্ছে যে ইথানল ব্লেন্ডেড অয়েল তেল, এটাকে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস হিসেবে কিন্তু অনেকে ধরছে। এখন সরকার যতদিন না পর্যন্ত এটার উপর নজর দেয়, এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামায়, ততদিন পর্যন্ত কিন্তু সেটা সেভাবে অথরাইজড হলো না আর কি, বলতে গেলে আর কি। তো সেরকমই দেখুন, ইভিটাকেও যদি আপনি ধরেন, অনেক দেশে ইভিটাকে কিন্তু তেমন প্রায়োরিটি দিচ্ছে না, কারণ ইভিকে বলা হচ্ছে যে এটা পরিবেশ বান্ধব, কিন্তু মানে ইভি মানে ইলেকট্রিক ভেহিক্যাল আর কি, যে তার ধোঁয়া বেরোয় না, আওয়াজ হয় না, সেজন্য পরিবেশ বান্ধব। কিন্তু ইভি তৈরির জন্য যে প্রক্রিয়াটা থাকে, বা ইভি ব্যাটারি তৈরির জন্য যে প্রক্রিয়াটা থাকে, সেটা কিন্তু ভীষণ পলিউশন তৈরি করে। তো এই ব্যাপারগুলোও কিন্তু মাথায় রাখতে হয় বলতে গিয়ে এই ফিউচার ওরিয়েন্টেড বিজনেস আপনি মানে বললে কিন্তু সেটা একটা ধারণা হিসাবেই আর কি বলা যায় আর কি, যে ভবিষ্যতে হতে পারে। সেক্ষেত্রে যতগুলো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস রয়েছে, তার মধ্যে একটা বিজনেসকে কিন্তু মোটামুটি সকলেই একমত যে এই বিজনেসটা চলবে, ভবিষ্যতে ভীষণভাবে চলবে। সেটা হচ্ছে রিনিউয়েবল সেক্টরের যে বিজনেসগুলো রয়েছে। কারণ পৃথিবীর যে অবস্থা আর কি, দিন দিন পলিউশন বেড়ে যাচ্ছে, দিন দিন যে তথাকথিত যে চিরাচরিত মানে যেগুলো উৎস রয়েছে, শক্তির উৎস, পেট্রোল, খনিজ তেল, আপনার কয়লা, এগুলো দিন দিন শেষ হয়ে যাচ্ছে। তো পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে কিন্তু রিনিউয়েবল এনার্জি, যেগুলো প্রকৃতি থেকেই আমরা পাই এবং অনবরত যতদিন প্রকৃতি থাকবে, পৃথিবী থাকবে, সেগুলো পেতেই থাকবো, সে ধরনের ব্যাপারটাকেই তো রিনিউয়েবল বলা হয়, যেটা রিনিউ হয়। তো এক্ষেত্রে এই সেক্টরটা কিন্তু ভীষণভাবে একটা ফিউচার ওরিয়েন্টেড যে বিজনেসগুলোর মধ্যে এটাকেই সবচেয়ে প্রথমেই রাখছে। তো এক্ষেত্রে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিজনেস রয়েছে, হাইড্রো পাওয়ারের বিজনেস রয়েছে, তারপরে বায়ু শক্তি, জল শক্তি, আপনার মনে করেন যে সবচেয়ে বেশি যেটা আর কি, সেটা হচ্ছে সৌরশক্তির ব্যাপারটাকেই সবচেয়ে বেশি আর কি, এটাকে বেশি ইউজ করা হয় এবং এটাকে নিয়েই কিন্তু বেশি কথা বলা হয়। মানে যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন, অন্যান্য শক্তির চেয়ে, দেখুন শক্তি তো এই হয় জল শক্তি, বায়ু শক্তি, সৌরশক্তি, এই শক্তিগুলোর মধ্যে সৌরশক্তিকে কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে বা হবেও আর কি। তো এক্ষেত্রে এই সৌরশক্তি নিয়ে যারা কাজ করছে আর কি, সেই বিজনেসগুলো, সেই কোম্পানিগুলো ভালো রকম গ্রোথ তো অলরেডি দেখাচ্ছে এবং ভবিষ্যতেও দেখাবে বলে বিশেষজ্ঞরা বলছে। তো সেই জন্য এইখানে দুটো কোম্পানি পরিচয় করে দেওয়া হবে, যারা বিভিন্ন ধরনের বিজনেস করছে, মানে অন্যান্য রিনিউয়েবল সেক্টরের অন্যান্য বিজনেসের সঙ্গে সঙ্গে সোলার নিয়ে যে বিজনেসটা আর কি, সৌরশক্তি নিয়ে যে কাজটা, তারা কিন্তু ভালোভাবে করছে। তো এই দুটো কোম্পানি পরিচয় করে দেওয়া হবে। তো দেখুন, যারা নাম দেখতে আসেন তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু এগুলোকে কেন আপনি প্রায়োরিটি দেবেন সেটা বুঝতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো যাই হোক, এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন থাকে না, এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে, এগুলো মানে স্টাডি পারপাসেই থাকে। এগুলো দেখলে আপনাদেরই একটা ধারণা জন্মাবে যে এগুলোকে পোর্টফোলিওতে নেওয়া যায় কি না। তো যাই হোক, চলে আসি কোম্পানিগুলো পরিচয়ে। তো প্রথম যেটা কোম্পানি দেখে নেব, সেটা হচ্ছে জেনসন ইঞ্জিনিয়ারিং লিমিটেড, যেটা ইঞ্জিনিয়ারিং বলতে এর সঙ্গে নামের সঙ্গে ইঞ্জিনিয়ারিং রয়েছে বলে কনস্ট্রাকশন নিয়ে কাজ করে সেটা না। ইঞ্জিনিয়ারিং বলতে এই রিনিউয়েবল এনার্জি নিয়েই তারা ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করে। আপনি যদি এদের বিজনেসটা দেখেন, বিজনেসটা একটু দেখে নিই ওভারভিউ। দেখুন, এদের বিভিন্ন ধরনের প্রজেক্ট মানে জিনিস নিয়ে কাজ করে, তার মধ্যে ইপিসি নিয়ে কাজ করে, যে সোলারের যে মডিউলগুলো রয়েছে সেগুলো নিয়ে সোলার
ট্র্যাকিং নিয়ে কাজ করে, ওইএম সলিউশন তারা প্রোভাইড করে, ইভি ম্যানুফ্যাকচারিং নিয়ে ওরা কাজ করছে, ইভি লিজিং নিয়েও। দেখুন এরা কিন্তু দুটো ফিউচার ওরিয়েন্টেড বিজনেসেই কিন্তু বাদ দিয়েছে। একটা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে, ইভি ম্যানুফ্যাকচারিং নিয়েও কিন্তু কাজ করছে, এটা একটা পজিটিভ পয়েন্ট। তো এর যদি একটু দেখে নেন, মানে মেইনলি এরা এঙ্গেজ ইন বিজনেস ইন সোলার কনস্ট্রাকশন এবং ইপিসিতেই এটা মেইন বিজনেস এদের। দ্য কোম্পানি ইজ অ্যামং দ্য টপ 10 ইপিসি প্লেয়ার ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য টপ 5 টার্মস ইন্ডিপেন্ডেন্ট ইপিসি প্লেয়ার। তো বুঝতে পারছেন এই ইপিসিতে কিন্তু এরা মানে টপ 10-এর মধ্যে রয়েছে। তো একটা বড় সড়ো জায়গা নিয়ে এরা বিজনেস করছে। তো এদের যদি দেখেন আপনি যে সোলার ইপিসি, সেখানেই 75%-এর মতো তাদের যে কাজ আর কি। যদি আপনি প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ দেখেন, সেখানেই কিন্তু ইপিসি, সোলার ইপিসিতেই 75% প্রোডাক্ট, ইভি লিজে 25%-এর কাছাকাছি এরকম রয়েছে। আর এদের বিজনেসটা ছড়ানো রয়েছে, আমাদের ইন্ডিয়াতে তো রয়েছে, ইন্টারন্যাশনালি এরা বিজনেস করছে। নর্থ আমেরিকায় 60%, ইন্ডিয়াতে 26%, ইউরোপে 9%, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড 3%, এরকম কিন্তু তাদের ছড়িয়ে রয়েছে আর কি এদের বিজনেস। আর এদের কাস্টমার সেগমেন্ট যদি দেখেন, এদের কিন্তু ডাইভার্সিফাইড সেক্টরে এদের ইউজ হয়। আইটি সার্ভিসে সবচেয়ে বেশি ইউজ হয় 33%-এর মতো, টেলিকম মিডিয়াতে 17%-এর মতো, ই গভর্নমেন্টসে 13%-এর মতো, তারপরে আপনার লজিস্টিক্সের ক্ষেত্রে 8%-এর মতো, হেলথ কেয়ার লাইফ সায়েন্সে 5%-এর মতো, এরকম কিন্তু তাদের বিজনেস বিভিন্ন সেক্টরে কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন, ছোট কোম্পানি 2,879 কোটির মার্কেট ক্যাপিটাল, ভ্যালুয়েশনটা কিন্তু এখনও সুন্দর রয়েছে, 35-এর আশেপাশে রয়েছে, রিটার্ন অন ইকুইটি 20%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 155 রয়েছে, 759 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 10ই রয়েছে। এখন চলে আসি এর মেইন বিষয়ে, এদের বিজনেস কীরকম অগ্রগতি হচ্ছে। দেখুন 2020-তে এদের সেলস হতো 81 কোটি, তারপরে 2021-এ কমে গিয়েছিল 64 কোটি, তখন কোভিড টাইম ছিল। 2022-এ দেখুন 160 কোটি, 2022 থেকে 23-এ একেবারে 398 কোটি, তারপরে 398 থেকে 963 কোটি হলো 2024-এ, এখন 1328 কোটি। মানে কী ধরনের ব্যবসায় তাদের গ্রোথ রয়েছে পরিষ্কার, এই ডেটাগুলো দেখলে কিন্তু পরিষ্কার। আপনি প্রফিটেবিলিটিতে যান, দেখুন 2020-তে 2 কোটি ছিল, তারপরে 3 কোটি হলো পরের বছর 2021-এ, তারপরে 2022-এ 11 কোটি হলো, 3 গুণ। তারপরে দেখুন 11 থেকে 23 কোটি, ডবল। তারপরে 23 থেকে 53 কোটি, 53 থেকে 81 কোটি। মানে প্রচণ্ড গতিতে কিন্তু এদের বিজনেস বাড়ছে। এদের সেলস এবং প্রফিটেবিলিটির ডেটা দেখেই কিন্তু পরিষ্কার। আপনি যদি হিসাবগুলো দেখেন, হিসাবগুলো দেখলে পরিষ্কার হয়ে যাবে। গত 3 বছরে 147% কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে, মাথা খারাপ কাণ্ড। দেখুন গত বছরও 100% দেখিয়েছে, গত 5 বছরে 63%-এর কনসিস্টেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে। কী ধরনের কনসিস্টেন্সি দেখাচ্ছে। আর সেখানে প্রফিট গ্রোথ যদি দেখেন, 5 বছরে 52%-এর মতো, 3 বছরে 156%, গত 3 বছর কনসিস্টেন্টলি 156% হিসেবে দিয়েছে। তো বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে। আর তার সঙ্গে তাদের শেয়ার দরে কিন্তু সামঞ্জস্য রয়েছে। গত 5 বছরে 105% হিসেবে রিটার্ন দিয়েছে, গত 3 বছরে 166% হিসেবে রিটার্ন দিয়েছে। যে রিটার্ন তো দুর্দান্ত রয়েছে, রিটার্নটা যে এমনি রয়েছে তা কিন্তু না, তাদের রিটার্নের সঙ্গে তাদের যে শেয়ার দরের গতির সঙ্গে তাদের বিজনেসে কিন্তু সুন্দর সামঞ্জস্য রয়েছে। আর রিটার্ন অন ইকুইটি 20%-এর আশেপাশে রয়েছে। ব্যালেন্স শিট যদি দেখেন, ব্যালেন্স শিটটা কিন্তু তেমন একটা স্ট্রং না, এখানে একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে। দেখুন 551 কোটি তাদের রিজার্ভ রয়েছে, সেই তুলনায় তাদের ঋণ বেশি রয়েছে। যেহেতু ফিউচার ওরিয়েন্টেড কাজ করছে, তার মধ্যে তাদেরকে মানে বেশি অর্ডার যেহেতু পাচ্ছে, বেশি কাজ পাচ্ছে, তাদেরকে ঋণ নিয়েই কিন্তু সেটা করতে হচ্ছে আর কি। আপাতত ছোটো অবস্থায় যেহেতু রয়েছে, তো যে হারে তারা প্রফিটেবল কোম্পানি আর কি, প্রফিটেবিলিটি যে হারে বাড়াচ্ছে, তাতে কিন্তু এই যে ঋণগুলো থাকে, এই ঋণগুলো পজিটিভভাবেই তাদেরকে কাজ করবে বলে বিশেষজ্ঞরা যেটা মনে করছে আর কি। তো ঋণ থাকলেও এই ঋণটা পজিটিভভাবেই কাজ করবে যেহেতু প্রফিটেবল কোম্পানি। আচ্ছা, এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, দেখুন 62-62.5% মতো প্রোমোটার, এফআই রয়েছে 2.5%-এর কাছাকাছি, ইদানিং এফআইরা হোল্ডিং বাড়িয়েছে। আর ডিআইরা আপাতত নেই, আর পাবলিক রয়েছে 35%-এর মতো। তো যে ডেটাগুলো দেখলেন, একটা স্মল ক্যাপ কোম্পানি হিসেবে কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে, শেয়ার হোল্ডিং প্যাটার্নে ঠিকঠাকই রয়েছে। ব্যালেন্স শিটটা একটু দুর্বল থাকলেও যেটা মেইন বিষয় হচ্ছে তাদের
বিজনেসে কিন্তু তাদের দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে। তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন। এই মুহূর্তে আপনি যদি দেখেন জেনসল টেকনোলজির এই মুহূর্তে কিছুটা কিন্তু কারেকশনে রয়েছে। গত 1 বছরে হিসাবে যদি চার্টটা দেখেন, রিসেন্টলি হাই থেকে দেখলে 40% মতো কিন্তু কারেকশনে রয়েছে, যেটা এগুলো যখন দৌড়ও কিন্তু এগুলো আপনাকে 5 বছরে টাকা 10 গুণ 20 গুণ করে দিতে পারে। তেমনি এদের কারেকশনগুলো প্রফিট বুকিং, কারেকশন মানে প্রফিট বুকিং, তো প্রফিট বুকিংগুলোও কিন্তু বড় হয়। তো সেই জন্যই বলা হয় যে ছোটো কোম্পানিতে যাওয়ার আগে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে রাখবেন। তো যাই হোক, এরপরের স্টকে চলে যাই, যেটা হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড। তো এটাও ভীষণ পপুলার একটা স্টক, এটাও ছোটো ধরনের একটা কোম্পানি। তো এই কোম্পানিরও এদের যদি বিজনেস দেখেন, এরা সোলার পাওয়ার এবং প্ল্যান্ট নিয়েই মেইনলি এরা কাজ করে। আর এদের বিজনেসটা আপাতত কিন্তু ডোমেস্টিক লেভেলেই রয়েছে, আমাদের ইন্ডিয়াতেই 100% বিজনেস রয়েছে। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি ডেটাগুলোতে চলে যান, এটা 2008 সাল থেকে ব্যবসা করছে। কেপিআই গ্রুপ খুব বড় গ্রুপ, আপনারা জানেন কেপিআই গ্রিন এনার্জি, কেপিআই আরও অন্যান্য কিন্তু রয়েছে, কেপিআই এনার্জি লিমিটেড, গ্রিন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড, গ্রিন হাইড্রো অ্যামোনিয়া টেকনোলজি প্রাইভেট লিমিটেড, এরকম কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে আর কি তাদের বড় গ্রুপের কোম্পানি। তো দেখুন 9,667 কোটির মার্কেট ক্যাপিটাল, মানে এটা কিন্তু মিড ক্যাপের দিকে দৌড়চ্ছে। প্রাইস আর্নিং রেশিও 41 রয়েছে, ঠিকঠাকই বলা যায়। রিটার্ন অন ইকুইটি 29-30% কাছাকাছি রয়েছে। বুক ভ্যালু 99 রয়েছে, বর্তমানে 491 টাকায় চলছে। ফেস ভ্যালু 5 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.05% হিসাবে, সামান্য হলেও ডিভিডেন্ড দিচ্ছে। এখন মূল বিষয় এদের বিজনেস দেখুন, বিজনেসটা কী হারে গ্রো করছে। 2020-তে এর সেলস হতো মাত্র 59 কোটি, তারপরে বছর দ্বিগুণ 102 কোটি, তারপরে বছর তার দ্বিগুণ 230 কোটি, তারপরে বছর তার দ্বিগুণের চেয়ে বেশি 644 কোটি, তারপরে দেখুন দ্বিগুণের কাছাকাছি 1000 কোটি, এখন 1300 কোটি সেকেন্ড কোয়ার্টার অবধি। তো বুঝতেই পারছেন কি কনসিস্টেন্ট গ্রোথ দেখাচ্ছে তাদের বিজনেস বেড়েই চলেছে, বিক্রি বাট্টা তাদের বেড়েই চলেছে। সেলস প্রফিটেবিলিটি দেখুন 6 কোটি ছিল 2020-তে, তারপরে 6 কোটি থেকে 22 কোটি হলো, 22 থেকে 43 হলো, 43 থেকে 100 হলো, 162 হলো, 230 কোটি, মানে কি দুর্দান্ত গতি রয়েছে। হিসাবগুলো দেখুন, গত 3 বছরে 116% কম্পাউন্ডিং সেলস গ্রোথ, গত 5 বছরে 97% কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে। কী হারে? গত বছরও 73% সেলস গ্রোথ দেখিয়েছে। আর যদি গত 5 বছরের কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখেন, গত 5 বছরে কনসিস্টেন্টলি 101% প্রফিট গ্রোথ দেখিয়েছে। সঙ্গে তাদের স্টক প্রাইস সিএজিএ দেখুন 168% গত 5 বছরে। মানে যারা এটাকে হোল্ড করে রয়েছেন আর কি গত 3 বছর 5 বছর ধরে, তারা কিন্তু মোটামুটি একটা মাল্টিপ্যাকার রিটার্ন পেয়ে গিয়েছেন। এবং এটা যে মানে মাল্টিপ্যাকার রিটার্ন পেয়েছেন জন্য যে আর হবে না বা আপাতত বন্ধ থাকবে সেটা কিন্তু না, কারণ তাদের বিজনেসে গতি রয়েছে। তাদের সেলস এবং প্রফিটেবিলিটির ডেটা দেখলেই পরিষ্কার। রিটার্ন অন ইকুইটি 35%-এর মতো রয়েছে। আচ্ছা, এই গেল। এবার ব্যালেন্স শিটটা দেখুন, 899 কোটির রিজার্ভ রয়েছে। আর কি দ্রুত হারে গ্রো করছে। 2020-21 ছিল 80 কোটি, 100 কোটি, এরকম এখন 800 কোটি, মানে কত গুণ বাড়িয়েছে এই কয়েক বছরে। কারণ তারা প্রফিটেবল কোম্পানি, প্রফিটেবিলিটি দুর্দান্তভাবে গ্রো করছে, সেহেতু তাদের রিজার্ভও কিন্তু গ্রো করছে। আর ঋণ দেখুন, মাঝখানে ঋণ বেশি নিয়েছিল, 600 কোটি, 1000 কোটি ছিল, এখন কমিয়ে সেটা 469 কোটি। সেটাও দেখে নিই, 469 কোটির মধ্যে 56 কোটি রয়েছে লং টার্মে, শর্ট টার্মে রয়েছে 77 কোটি। তো বুঝতে পারছেন তাদের ব্যালেন্স শিট কিন্তু স্ট্রংই রয়েছে এই কোম্পানির। এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 48%-এর মতো প্রমোটার রয়েছে, এফআই রয়েছে 8.5%-এর মতো, মানে 9%-এর কাছাকাছি, 9.5%। ডিআই রয়েছে 1.87%, ইদানিং ডিআইটা হোল্ডিং বাড়াচ্ছে। পাবলিক রয়েছে 40%-এর মতো। এটাও একটা ছোট ধরনের কোম্পানি, সেক্ষেত্রে কিন্তু এদেরও সেই তুলনায় আর কি তাদের ডেটাগুলোর মধ্যে স্ট্রেংথ রয়েছে, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে। আর মোট কথা তাদের বিজনেসে দুর্দান্ত গতি রয়েছে, তাদের সেলস প্রফিটেবিলিটি এসব দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে। তো যাই হোক, সেই জন্যই এই কোম্পানি দুটোকে পরিচয় করে দেওয়া হলো। তো এর যদি আপনি দেখেন রিটার্ন, গত 5 বছরে 737%-এর জবরদস্ত রিটার্ন দিয়েছে। 492 টাকায় বর্তমানে চলছে। রিসেন্টলি একটু জানেন মার্কেট একটু কিন্তু আমাদের মানে বিয়ারিশনেস দেখাচ্ছে আর কি আমাদের মার্কেট, সেক্ষেত্রে এখানেও 30% মতো কারেকশন দেখা যাচ্ছে। তো এরকম ভালো বিজনেসওয়ালা কোম্পানি যদি বিজনেস ঠিকঠাক থাকে, তাদের যদি বিজনেস ঠিকঠাক থাকে আর শেয়ার দরে কারেকশন আসে, সেটা কিন্তু সুযোগ হতে পারে। এরকম সিচুয়েশন যখন ওভারঅল মার্কেট একটা ডাউন ট্রেন্ডে যাচ্ছে, এগুলোর মধ্যেও কিন্তু প্রফিট বুকিং সাধারণত চলেই আসে। তো এগুলো সুযোগও হতে পারে। তো যাই হোক, এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, যা পরিস্থিতিগুলোর সঙ্গে পরিচয় করে দেওয়া। এগুলো দেখলে আপনাদেরই একটা ধারণা জন্মাবে যে এই কোম্পানিগুলোকে প্রায়োরিটি দেওয়া যায় কি না।
তো এই কোম্পানি দুটো পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো কিন্তু যতই প্রশংসা করা হোক, এগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন নয়, এগুলো জাস্ট স্টাডি পারপাসে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে। আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি, প্রচণ্ড রিস্কি হবে, প্রচণ্ড ভোলাটাইল হবে, সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।